দ্য গেট। আমরা যে কোনো জায়গায় প্লাস চার্জের বৈশিষ্ট্য হলো সে মাইনাস চার্জকে অ্যাকুমুলেট করবে, আর যখনই মাইনাস অ্যাকুমুলেট হবে দ্যাট ফিজিক্যালি মিন্স ইলেকট্রনস হ্যাজ বিন অ্যাকুমুলেটেড দেয়ার মিন্স ইউ আর ক্রিয়েটিং এ চ্যানেল দেয়ার। এখন আমি এই রিজিয়নটাকে বলবো এন টাইপ। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। এটা তো তোমরা জানো, গেটে ভোল্টেজ দিলে থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি হলে এই সারফেসে একটা চ্যানেল তৈরি হয় যেটাকে ইনভার্সন রিজিয়ন বলা হয়। বেসিক্যালি তার ফিজিক্যাল মিনিংটা হলো একটা কারেন্ট এদিক দিয়ে এসে এই দিকে যাওয়ার চেষ্টা করছে এভাবে তার দিয়ে। আমি বলবো এই কারেন্টটা যাবে না, বিকজ দ্যাট কারেন্ট ইজ ফেসিং টু ডায়োডস। এই বাম পাশে এখানে একটা ডায়োড ফেস করছে, এখানে একটা ডায়োড ফেস করছে, এবং এই পার্টিকুলার ডান পাশের ডায়োডটা হচ্ছে অফ। ক্লিয়ার? তো লেটস থিঙ্ক অ্যাবাউট লাল কালি দিয়ে আঁকার চেষ্টা করি। কিছু কারেন্ট এই দিকে যাওয়ার চেষ্টা করতেছে সারফেস লেভেল। খেয়াল করো, এন থেকে এন এ যাচ্ছে, এখানে কিন্তু কোন লেভেলে কনসেন্ট্রেটেড থেকে এই দিক দিয়ে আবার যাওয়ার চেষ্টা করছে। এখানেও কিন্তু কোনো ডায়োড নেই, মানে এই জায়গাটা তুমি ডায়োডটাকে ভ্যানিশ করে দিয়েছো। এম আই রাইট? আমি কি যেটা বুঝাতে? জি স্যার। মানে initially the device is completely off due to the presence of two back-to-back diodes. One of them is they at the surface a tiny একটা thickness, usually এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে ইলেকট্রন লো লেভেলে দেখা যায় না, খালি চোখে তো দূরের কথা। ইনফ্যাক্ট খালি চোখে পুরো ডিভাইসটাই তুমি দেখতে পাবা না এখনকার ডিভাইসগুলো। প্লাস চার্জ দিচ্ছ, খেয়াল করো নিচে মাইনাস চার্জ আসছে। ধরো আমি এখন এখানে 4টা প্লাস চার্জ দিয়েছি, দ্যাট ইজ রিপ্রেজেন্টেটিং থ্রেশহোল্ড ভোল্টেজ অফ 0.4 ভোল্ট ধরে নিচ্ছি আর কি। আসলে তো 0.4 ভোল্টের 4টা না, কয়েক মিলিয়ন হতে পারে। 4টাতে 0.4 ভোল্ট যদি বুঝার জন্য ধরে নেই, তাহলে 3টাতে 0.3 ভোল্ট। তার মানে তোমার যদি এখানে চ্যানেলটা আসতে 0.4 ভোল্ট প্রয়োজন, তোমাকে সেই অ্যামাউন্ট অফ প্লাস চার্জ গেটে দিতে হবে। ঠিক আছে? প্রবলেমটা হলো যখন 1970 সালের দিকে মসফেট তৈরি করা হয়েছিল, তখন এই রিজিয়নটাই যে আমি যেখানে এখন একটা হ্যাশ দিয়ে দাগ দিচ্ছি, ঠিক আছে? তুমি তো জানো যে এই জায়গাটা অক্সাইড, যেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আর এখানে হচ্ছে সিলিকন। মানে ইভেন্চুয়ালি তোমার যেটা হচ্ছে একটা সিলিকন ম্যাটেরিয়াল, তার উপরে এই যে মাঝখানে ইন্টারফেস, কারণ প্রসেসিং এত ভালো ছিল না, এখানে সে কি করতো, প্লাস চার্জ আটকে বসে থাকে। এটাকে আমরা ইন্টারফেস স্টেটস বলি। ধরো তুমি একটা মসফেট তৈরি করলা যার টার্গেটেড থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল 0.4 ভোল্ট, 4 plus charges here for the timing. যে অ্যাকচুয়ালি তুমি ভোল্টেজ দেওয়ার আগে রেখে দিয়েছে, তার মানে এই ডিভাইসটা কিন্তু তুমি গেটে ভোল্টেজ দেওয়ার আগেই অন। আমি কি কনসেপশনটা ক্লিয়ার করতে পারছি? স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, এর এখানে প্লাস চার্জ চলে আসে, ভোল্টেজ নাই, চার্জ নেই, ঠিক আছে? এবং ধরে নিলাম এই পার্টিকুলার মসফেটটা অন করতে 4টা প্লাস চার্জের প্রয়োজন হয়। এই 4টা প্লাস চার্জ কনসিকিউটিভলি 4টা মাইনাস চার্জ এখানে অ্যাকুমুলেট করে, এবং এই 4টা মাইনাস চার্জ ইজ ইকুইভ্যালেন্ট টু এ চ্যানেল। এই পর্যন্ত ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। জি স্যার। এখন কোনো কারণে তুমি ভোল্টেজ দেওয়ার আগেই যদি এই ইন্টারফেসে 4টা প্লাস চার্জ চলে আসে, তাহলে তো তুমি ভোল্টেজ দেওয়ার আগেই এটা অটোমেটিক্যালি অন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। 70 সালে তখন মানুষ যে ধরনের প্রসেসে অক্সাইড এবং সিলিকন তৈরি করত, ইন্টারফেসে অনেক চার্জ তৈরি হয়ে যেত, ভোল্টেজ দেওয়ার আগেই ভদ্রলোক অন হয়ে যেত, যার ফলে এই প্রবলেমটা দূর করতে 40 বছর লাগছে মানুষের। ঠিক আছে?
এই কথাগুলো এখানে লেখা আছে যে the main technological problem was the control and reduction of the surface stress, এই যে প্লাস চার্জ at the interface। এবং যেহেতু এটা অন, এটাকে বলা হতো ডিপ্লেশন মোড ডিভাইস। আমার ভয়েস কি ক্লিয়ার? ক্লিয়ার। পরবর্তীতে মানুষ যখন প্রসেসটা ইমপ্রুভ করলো এবং দেখলো যে ইন্টারফেসে প্লাস চার্জ গুলো ইলিমিনেট করে ফেলা যায়, তখন তো এটা শুরু অন না, ঠিক আছে? যেটা শুরু থেকে অন না সেটাকে বলা হয় ইনভার্সন মোড মসফেট। যেটা শুরু থেকে অন সেটাকে উল্টা কাজ করতে হতো, এটাকে অফ করার জন্য গেটে নেগেটিভ ভোল্টেজ দিতে হতো, যেহেতু প্লাস চার্জ এটাকে অন করে রাখে। আর যেটা শুরু থেকে অফ সেটাকে অন করার জন্য গেটে পজিটিভ ভোল্টেজ দিতে হতো। এই যেমন তোমরা জানো যে এন মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ, এটা তোমরা জানো না? হ্যালো, প্লাস হয় এবং পি মসফেটের জন্য মাইনাস হয়। এটা কি তোমরা জানো? ফ্যামিলিয়ার? হ্যালো, am I disconnected? I don't know. আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, I got myself confused. যেহেতু তোমাদের রেসপন্স পাচ্ছিলাম না, আমি মনে করেছিলাম আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা দেখবা, তারা ইতিহাস এবং ডিপ্লেশন মোড মসফেট কি, ইনভার্সন মোড মসফেট বলেছে। এখন মসফেট কেন হঠাৎ করে মানুষের প্রয়োজন হয়ে গেল বিজেটির উপরে, এই অ্যাডভান্টেজ গুলো এখানে লেখা। এটা খুবই ছোট। Relatively simple manufacturing process, MOSFET only circuits are possible, higher switching speed, voltage control device, unipolar device. এগুলো হচ্ছে মোরলেস টেক্সট বুক অ্যাডভান্টেজ। এটা আমি বলবো রিয়েল ওয়ার্ল্ড অ্যাডভান্টেজ হচ্ছে টেকনোলজি হ্যাজ বিন প্রোগ্রেস সো মাচ, অল মেজর কোম্পানিজ ইন্টেল এবং তারা লাস্ট আমি বলবো 7 to 8 years ব্যয় করেছে শুধুমাত্র মসফেট রিসার্চ নিয়ে। দে আর মোর ফ্যামিলিয়ার উইথ মসফেট দেন বিজেটি। নিতান্ত নেসেসারি প্রয়োজন না হলে তারা তাদের সার্কে কখনো বিজেপি করে না, কারণ মানুষ মোর ফ্যামিলিয়ার উইথ মসফেট। যেমন তোমরা ফ্যামিলিয়ার উইথ কনভেনশনাল ক্লাস। এখন অনলাইন টিচিং এ অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে। এম আই রাইট? জি স্যার। দিস আর ওভার বিজেটি। কিন্তু তোমাদের আবার কিছু কিছু টেক্সট বইয়ে তোমরা পাবা যে বিজেটি খুব হাই স্পিড, মসফেট স্পিড না। কিছু কিছু টেক্সট বইয়ে যেটা সেটা কিন্তু বেসিক্যালি রং ইনফরমেশন, হাই সুইচিং স্পিড। তো কোনো কোনো টেক্সট বইয়ে বিজেটি সুইচিং স্পিড বেশি যদি পাও, ধরে নিই বা এটা 2003 or faster than B423 after MOSFET টেকনোলজি বিজেটি কে বিট করে। এখন তো বিজেটি মসফেট কে টাচই করতে পারবে না, এই লেভেলের ভোল্টেজ। ক্লিয়ার? এই স্লাইডগুলো তোমরা আমি যেগুলো হাতে কে ডিসকাশন করেছি, একটা মসফেটের 3D ভিউ দেখানো হয়েছে। রিজিয়ন গুলা এই যে নীল রঙের হালকা আকাশ, 3D ভিউটা দেখো। 3D ভিউ বলতে আমরা বুঝি ক্রস সেকশনাল লেআউট। বাম পাশের এন প্লাসটা হচ্ছে সোর্স, ডান পাশের এন প্লাসটা ড্রেন, মাঝখানে আকাশী কালার রিজিয়নটা হচ্ছে গেট অফ সাইড, তার উপরে কালোটা হচ্ছে মেটাল। এখনকার মেটাল হচ্ছে কপার। সোর্সেও একটা মেটাল লাগছে, অ্যাজ ইউ হ্যাভ টু গ্রাউন্ড ইট। একটা মেটাল লাগবে যেহেতু তোমাকে এখানে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। গেটে তো অবভিয়াসলি মেটাল লাগবে, কারণ তোমাকে থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এবং এই ভদ্রলোকের এক কার্সারটা বাম পাশের সোর্সকে ডান পাশের ড্রেন পর্যন্ত, এই ডিসটেন্সটাকে বলা হয় চ্যানেল লেংথ। আর এই এখন আমার কার্সার পয়েন্টটা যেটা লোকেট করতে কি তোমরা পারতেছো? কার্সারটা এখন কোথায়? জি স্যার। জি স্যার, বোঝা যায়। এই ডিরেকশনের এর সাথে তোমরা পরিচিত হচ্ছে ডাব্লিউ দিয়ে। ঠিক আছে? এখানে ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো,
নিচে একটা কালো কন্টাক্ট দেয়। ক্লিয়ার? আমার লেখা আছে বডি, মানে মসফেটে বেসিক্যালি 4টা টার্মিনাল, ড্রেইন, গেট, সোর্স এবং বডি। Am I clear? এই যে 4টা টার্মিনাল, এটার সাথে তোমরা কি ফ্যামিলিয়ার হয়েছে তোমাদের 1 ও 2 ল্যাবে? একজন রেসপন্স করো, 1 ও 2 ল্যাব করেছো মসফেট দিয়ে? এনিওয়ান? স্যার ল্যাব কম করা হয়নি, মানে লাস্টে তো কিছু ল্যাব। মসফেটের একটা ল্যাবও করো নাই 1 ও 2 তে? না স্যার, করা হয়নি। কি ল্যাব তারে 1 ও 2 তোমরা করেছো? মানে কি সাবজেক্টে ডায়োডের করেছো ল্যাব? শুরুর দিকে শুরু হওয়ার কথা। হ্যাঁ স্যার, লাস্টের দিকে মেবি 2টা আর একটা আমাদের করা হয়নি। আচ্ছা, লাস্টের 2টা মসফেট হওয়ার কথা, সে দুটো করা হয়নি, এই তো? হোয়াটএভার, এটা এই কারণে জিজ্ঞাসা করেছি, তোমরা যদি করতে তাহলে তোমরা ফ্যামিলিয়ার হতো যে মসফেটে বেসিক্যালি 4টা টার্মিনাল থাকে, ঠিক আছে? যেহেতু 4টা টার্মিনাল নিয়ে আলাপ করছি, এই লাইনগুলা বেসিক্যালি টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা দেখে নিলে। ক্লিয়ার? এতক্ষণ যাবত মসফেটের অপারেটিং প্রিন্সিপাল আমি পড়ালাম, এবার একটু ডিটেলস চাই। সেটা হলো, ধরো তুমি ড্রেইনে গ্রাউন্ড করলা, সোর্সে গ্রাউন্ড করলা, গেটে এখন প্লাস ভোল্টেজ দিলাম, তো অবভিয়াসলি এইমাত্র যে জ্ঞানটা দিলাম, যেখানে প্লাস চার্জ আসবেন এখানে মাইনাসকে উনি অ্যাকুমুলেট করবেন, যেখানে মাইনাস অ্যাকুমুলেট হবে সেটা ইনভার্সন রিজিয়ন, এই তো? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, গুড। বেসিক্যালি গল্পটার আরেকটু ডিটেইলে ঢুকতে হয়, সেটা হচ্ছে তোমরা কি এটা জানো যখন এন এবং পি এই রিজিয়নটা পাশাপাশি থাকে, এখানে যেটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, পড়ানো হয়েছে না 1 ও 2 তে? পিএন জাংশনে ইলেকট্রন হোল রিকম্বাইন করে একটা সার্টেন রিজিয়ন থাকে যেখানে কোনো ক্যারিয়ার থাকে না, আমি এটাকে বলে ডিপ্লেশন রিজিয়ন, এবং এটার উইথ থাকে ডাব্লিউ। তোমাদের টেক্সট বইয়ের ডাব্লিউ দিয়ে উইথটা এক্সপ্রেস করা মনে পড়তেছে সবার? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন চিন্তা করো, তুমি এখানে এন দিলা, এখানে পি দিলা, তাহলে এই যে একটা সাদা খালি রিজিয়ন তৈরি হচ্ছে, ডিপ্রেশন রিজিয়ন অবভিয়াসলি হবে। আবার ডান দিকে এনপি এর এখানেও হবে। বাট হোয়াট অ্যাবাউট দিস রিজিয়ন এট দ্য মিডল চ্যানেলে আসলে কি হচ্ছে? এই আমি কিন্তু বাংলা করে বলছি যাতে তোমরা পরবর্তীতে এই ভদ্রলোক ইংরেজিতে পড়ার সময় বুঝতে পারো। ক্লিয়ার? এবং এই লাইনগুলো আমি এক্স্যাক্টলি রিডিং দিচ্ছি না, কারণ স্লাইডটা আমারই তো বানানো, কোথায় কি আছে আই নো ভেরি ওয়েল। আমি শুধু ইনার মিনিংটা বাংলায় বুঝিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে ফলো করতে পারো ডিউরিং ইওর স্টাডি। এম আই ক্লিয়ার? আমার টেকনিকটা কি পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না, নাকি রিডিং দিয়ে যাব? না স্যার। আচ্ছা, চিন্তা করো, এটা পি টাইপ সাবস্ট্রেট, তা পি টাইপ সিলিকনের ক্যারিয়ার কি কেউ কি বলতে পারবা? পি টাইপ সিলিকনে কি ইলেকট্রন থাকে নাকি হোল থাকে? এটা বলতে পারো না তোমরা? পি টাইপ সিলিকনে ইলেকট্রন ক্যারিয়ার নাকি হোল ক্যারিয়ার? এনিওয়ান? হোল ক্যারিয়ার করে। সিলিকনে ইলেকট্রন ইজ সাবস্ট্রেট দিয়ে, তার মানে এখানে অসংখ্য হোল। আবার আমি গেটে প্লাস ভোল্টেজ দিচ্ছি, প্লাস গেটে চলে আসছে, এই প্লাসটা আবার সারফেসের সিলিকনে মাইনাস দিচ্ছে। এখন ব্যাপারটা কেমন দাঁড়ালো? ধরে নিলাম এখানে 10টা হোল ছিল, ধরো তোমার যে পার্টিকুলার ডোপিং তাতে 10টা হোল ছিল। এখন এখানে যখনই 10টা মাইনাস চার্জ তৈরি হবে, তখন 10টা হোল আর 10টা ইলেকট্রন রিকম্বাইন করে পুরো সারফেসটাকে ক্যারিয়ার ফ্রি করে দিবে না? তোমার কি মনে হয়? ইলেকট্রন হোল কিন্তু পাশাপাশি কখনো শুধু শুধু এক্সিস্ট করে না, তারা একে অপরের সাথে রিকম্বাইন করে নিউট্রাল হয়ে যায়, এটা তো জানো। তো সারফেসের নিচে একটা বিশাল রিজিয়ন তৈরি হবে যেটাকে ইউ ক্যান ট্রিট অ্যাজ এ ভয়েড, মানে কোনো ক্যারিয়ার নাই। এটা হলো ডিপ্রেশন রিজিয়ন। ধরো তুমি এই মসফেটে গেট ভোল্টেজ 0 থেকে বাড়ানো শুরু করলা, ঠিক 0.5 ভোল্টে সেটা ডিপ্লেটেড হয়ে গেল পুরা সারফেসটা। এরপর যখন তুমি 0.5 এর একটু উপরে যাবা, তখন তো নাম্বার অফ মাইনাস চার্জ এখানে 10-এর চাইতে অনেক বেশি হয়ে যাবে, লেটস সে 20। তখন দেখা যাবে সারফেসের এই টাইনি 5 ন্যানোমিটার রিজিয়নে ওই যে এক্সট্রা 10টা ইলেকট্রন হলো, ধরো এখানে 10টা ভোল্ট ছিল, তুমি 1 ভোল্ট দিলা গেটে,
এখন 20টা ইলেকট্রন এখানে ইনডিউস হলো, তো 10টা হোল এই 20 ইলেকট্রনের ভিতরে 10টাকে রিকম্বাইন করে ভ্যানিশ করে দেবে, বাকি 10টা ইলেকট্রন এই সারফেসে কনফাইন্ড হয়ে থাকে। তার মানে সারফেসে একটা থাকবে এন টাইপ ইনভার্সন রিজিয়ন, তার নিচে একটা থিক রিজিয়ন ধরে থাকবে ডিপ্রেশন রিজিয়ন। That depression region will merge with the depression region of source and drain, এবং এই ফিগারটাতে MOSFET-এর এই অপারেশনটাই হয়েছে যে you have depression region as well, also as well a tiny inversion region at the surface. যা বুঝাতে চেয়েছি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে? No response. আচ্ছা, খেয়াল করো আগের স্লাইডে কিন্তু আমি ড্রেনে কোনো ভোল্টেজ দেই নাই, যারা চ্যানেলটা ক্রিয়েট করেছে এখন ড্রেনে ভোল্টেজ দেওয়া শুরু করলাম। ধরে নিলাম তার গেটে ভোল্টেজ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজটা দেয়া আছে, ঠিক আছে? তুমি গেটে ভোল্টেজ দিয়েছো গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ। এখন ভিডিএস কে 0 থেকে বাড়ানো শুরু করলাম। তোমরা অবভিয়াসলি 1 or 2 তে পড়েছো, গেটে যদি ভোল্টেজ দেই থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি, তাহলে গেট দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। মসফেট গেটে কিন্তু কারেন্ট যায় না, মানে আইজি ইকুয়াল টু 0। এবং তুমি যদি মসফেটের ড্রেন চিন্তা করো, ড্রেন দিয়ে কিন্তু কারেন্ট যাবে, ঠিক আছে, যেটা আবার সোর্স দিয়ে বেরিয়ে আসবে, তার মানে আইডি ইকুয়াল টু আইএস। এম আই রাইট? ড্রেনের যে কারেন্ট সেটাই চ্যানেল দিয়ে কন্ডাকশন করে সোর্স দিয়ে বেরোয় যাবে গ্রাউন্ডে। গেট থেকে ডিভাইসে কোনো কারেন্ট যাবে না, যেহেতু এখানে অক্সাইড ইন্টারফেস আছে। আবার এটা যদি এনমসফেট হয়, যদি ক্যারিয়ার বিকামস ইলেকট্রন, খেয়াল করো এনমসফেটে বডি পি, তার জেনুইন ক্যারিয়ার কিন্তু হচ্ছে হোল। দ্য সারফেস ইজ ইনভার্টেড, এখানে এন টাইপ রিজিয়ন তৈরি হচ্ছে, সোর্স থেকে ড্রেইনের দিকে ইলেকট্রন যাচ্ছে। সো আমরা ইলেকট্রন যেদিকে যায় তার কারেন্ট ফ্লো চিন্তা করি। সো ড্রেন থেকে সোর্স এখন কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা আইডি ইকুয়াল টু আইএস হবে, গেটের কারেন্টটা 0 হবে। তোমরা এটাও পড়েছো যে করে কিন্তু 2 ধরনের ক্যারেক্টারিস্টিক্স এই ভদ্রলোক দেখাবে। লেটস সে চাইতে কম, তাহলে দিয়ে করলে আই যে বৃদ্ধিটা হয় সেটা অনেকটা লিনিয়ার হয়। তোমরা আউট ক্যারেক্টার না, ট্রায়োড রিজিয়ন বা ওহমিক গ্রেটার দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড ভোল্টেজ এন্ড ভিডিএস মাইনাস ভিটি। এটা কি পড়েছো তোমরা? Yes, sir. No. Good. এটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন। আবার উল্টাটা, যখন তুমি এই ভদ্রলোককে দিবা VDS is greater than VGS minus VT, তখন আবার এটা স্যাচুরেশনে চলে যায়। এই যে এখানে যেটা দেখানো হয়েছে প্রথম দিকে লিনিয়ার, এই যে এ বি সি রাইট মোস্ট ফিগারটা দেখো, স্যাচুরেশন হয়। এই কাজটা তোমরা ফ্যামিলিয়ার, এটা রিভিউ করছি আমি। এর রিজিয়ন হলো এই যে দেখো, এখন চ্যানেলটাকে একটু টেপার্ড শেপে দেখানো হয়েছে। বেসিক্যালি যেটা হয়, ভিডিএস যখন তুমি বাড়ানো শুরু, যখন তুমি ভিডিএস দিবা না, এই চ্যানেলটা হবে রেক্টেঙ্গুলার। ভিডিএস বাড়তে 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 এই চ্যানেলটা টেপার্ড হয়ে এই ডাউন সাইড এটা একটা ট্রায়াঙ্গেলে পরিণত হয়। এই মাথাটার যে কর্নারটা, সে ক্রস সেকশন ইজ সো লিমিটেড যে এরপরে ফার্দার ভিডিএস তুমি বাড়ালেও কারেন্টের কোনো বৃদ্ধি হয় না। মানে আমি বলবো এখন এটা লিনিয়ার রিজিয়ন, কার্সরটা যেখানে এখন চ্যানেলটা রেক্টেঙ্গুলার, এই জায়গায় এসে এটা টেপার্ড হওয়া শুরু হলো, কমপ্লিট ট্রায়াঙ্গেল হয়ে এটা স্যাচুরেটেড হয়ে গেল। এই যে ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে, এটাকে বলা হয় পিঞ্চ অফ পয়েন্ট বা স্যাচুরেশন রিজিয়ন। এম আই রাইট? বুঝাতে পেরেছি? এবং তোমরা এটাও জানো IDS equal to half mu n COX W by L VGS minus VT square, এটা হলো স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন। আর লিনিয়ারের কারেন্টের ইকুয়েশন হলো there is no half there but mu n COX W by L VGS minus VT multiplied by VDS minus half V square DS.
ফলো করতে কি পারতেছো? আই ডোন্ট নো, রেসপন্স করো। মানে স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশন এবং ওহমিক রিজিয়নের কারেন্টের ইকুয়েশনটা কিন্তু ডিফারেন্ট ছিল, এটা কি তোমাদের মনে আছে? জি স্যার, একটু একটু মনে পড়ে। আচ্ছা, একটু একটু করে মনে করে লাভ নেই, যে এখানে এটা লেখা হয়েছে VDS লেস দেন VGS মাইনাস VT, সো এটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন। VDS গ্রেটার দেন VGS মাইনাস VT, সো এটা স্যাচুরেশন রিজিয়ন। দুই রিজিয়নের দুটো ডিফারেন্ট কারেন্ট, ঠিক আছে? তা আমি একটু রিমাইন্ডার করার জন্য নোটটাতে আমার একটু যাই। এখানে বেসিক্যালি আমি এখন পর্যন্ত আমি যা ডিসকাস করলাম সেগুলো সবই এখানে আছে, শুধু যে জিনিসটা এক্সট্রা আছে সেটা তোমাদের দেখে নিতে হবে, যেহেতু 202 তে এটা আমাকে পড়াতে বলা হয় নাই, কিন্তু আই থিঙ্ক 102 তে তোমরা এটা মিসও করছো। এই যে দুইটা কারেন্টের ইকুয়েশন 102 তে তোমাদের দেখানো হয়েছে, এটা কিন্তু ডিসি কারেন্টের ইকুয়েশন। আমি এটাকে এই জন্য বলা হয় লার্জ সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স। এবং ইকুয়েশন গুলো তোমরা দেখবে যে যেটা এই যে ইকুয়েশনটা ID COX μn W/L VGS minus VT into multiply, মানে ইকুয়েশন নাম্বার 9 in the display half B square DS, এই যে আমি হাইলাইট করলাম যে অঞ্চলটা, এটা বেসিক্যালি ইকুয়েশন অফ দ্য কারেন্ট ইন দ্য লিনিয়ার রিজিয়ন। এটা কিভাবে আসলো সেটা কি তোমাদের দেখানো হয়েছিল বাই এনি চান্স 102 তে? স্যার শুধু ইকুয়েশনটা। গুড, এটা আমি জানি, এটাই স্যাররা করেন। আমি এখানে যেটা করেছি এটাকে প্রমাণ করে দিয়েছি। এটা এত ইলাবোরেট, তুমি যখন এটা দিয়ে যাবা ইজিলি বুঝে ফেলবা। তুমি কি বুঝতে পারতেছো এই নোটটা আমি কেন দিয়েছি? আই এম ব্রিফিং, তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি এই প্রমাণটা তোমরা করবে। সিমিলারলি যখন স্যাচুরেশন রিজিয়নে যাবে তখন কি ফিজিক্স কাজ করছে, এবং আইডির ইকুয়েশনটাই যে এটা যে আসতে দিতে হাফ K প্রাইম W/L VGS মাইনাস VT, এটা কিভাবে আসলো এটা যাতে ক্লিয়ার। এবং কারেন্ট গুলো খেয়াল করো, আইডিটা কিন্তু ক্যাপিটালে লেখা, আমার তোমরা অলরেডি ফ্যামিলিয়ার। আমরা যখন ক্যাপিটাল লিখি বোথ মেইন ওয়ার্ড, মেইন ক্যাপ মানে ওয়ার্ড বলবো, ওয়ার্ড না, এগুলোকে কি বলে আমি তো ইংরেজি ভুলে গেলাম, এটা তো ওয়ার্ড বলা যাবে না। মেইন বর্ণটা এবং সাবস্ক্রিপ্ট বর্ণটা দুটোই যখন ক্যাপিটাল হয় তখন কনভেনশন হলো এটা হচ্ছে ডিসি কারেন্ট। এই জিনিসটা তোমরা ফ্যামিলিয়ার এটার সাথে। যখন দুইটাই স্মল তখন এটা এসি কারেন্ট। যেহেতু হোল অফ দ্য অ্যানালাইসিস ইজ ডিসি ক্যারেক্টারিস্টিক্স, এটাকে এই জন্য লেখা হয়েছে এখানে মসফেট লার্জ সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স। তা আমি পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখো লার্জ সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্সটা লিখে এরপরে আর কিছু লিখে নেই, ডট 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 লিখে রাখছি ক্যালকুলেশন। কথাটার মিনিং হলো তুমি আমার ওই নোটে যাও, গিয়ে ক্যালকুলেশনটা দেখবে। Am I clear to you now? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। এখানে আবার একটা জিনিস লেখা হয়েছে, এটা এই মুহূর্তে তোমাদের জানা দরকার নাই, বা পরীক্ষাতেও এখান থেকে কিছু আসবে না। এই যে এটা হচ্ছে তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য, ইন্টারলুড পয়সনস ইকুয়েশন, মানে দ্য থিং ইজ নট সো সিম্পল। এখানে তোমরা যে ডিসি ক্যারেক্টারিস্টিক্স দেখবা সেইটাতে তুমি দেখবে একটা ক্রস সেকশনাল ডায়াগ্রামে অ্যানালাইসিসটা করা হয়েছে, এবং এটার একটা ডাইমেনশনকে অ্যাভয়েড করা হয়েছে, সেটা হলো জেড ডাইমেনশন। মানে আই মিন ধরো আমি যে ম্যাথমেটিক্সটা ওখানে করছি সেটা আমি এখন দেখো ফিগারটা, এই বাম পাশের ফিগারটা ইউজ করেও কিন্তু করতে পারতাম না? মনে হয় পারতাম। আবার ডান পাশের ফিগারটা ইউজ করেও কিন্তু করতে পারতাম। ডান পাশের ফিগারে কিন্তু এক্সিস মাত্র একটা, ধরো বাম পাশ থেকে ডান দিকে আরেকটা এক্সিস আছে, মানে আমি বলবো বাম পাশের ডান পাশের ফিগারে আছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, বাম পাশের ফিগারে আছে এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। তোমাদের যে প্রমাণটা আমার নোটে করে দেওয়া, দ্যাট ইজ এ ওয়ান ডিমেনশনাল অ্যানালাইসিস, মানে দ্যাট ইজ অনলি অ্যাসিউমিং দ্যাট ওয়ান এক্সিস। যদি রিয়েল ওয়ার্ল্ডে কেউ তোমাকে এরকম একটা 3D ডিভাইস দিয়ে দেয়, তাহলে তুমি একই ডেরিভেশনটা কিভাবে করবে সেটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য, সেটা হচ্ছে পয়সনস ইকুয়েশন তো অবভিয়াসলি অ্যাপ্লাই করবা, বাট 3D ল্যাপ্লাসিয়ান অপারেশন ইউজ করতে হবে, যেগুলো তোমরা বেসিক্যালি করেছো ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস করে আসছো না কোনো ম্যাথমেটিক্স টপিকে? জি স্যার। মানে মসফেটের বেসিক কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ হলো, খেয়াল করো এই যে এখানে একটা স্কোয়ার দেওয়া, তারপর সাই লেখা,
ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট। কথাটার মানে হলো সাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, যেটার ইউনিট হচ্ছে ভোল্টেজে, রে হচ্ছে চার্জ ডেন্সিটি, এবং এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি। তোমার ক্ষেত্রে এই পারমিটিভিটিটা হবে সিলিকনের পারমিটিভিটি, যেহেতু চ্যানেল ইজ ইন দ্য সিলিকন। এবং এই স্কোয়ারটাকে বলা হয় লাপ্লাসিয়ান অপারেটর, যার ফিজিক্যাল মিনিং হলো ডেল্টা স্কোয়ার বা ডেল্টা এক্স স্কোয়ার, ডেল্টা স্কোয়ার বা ডেল্টা ওয়াই স্কোয়ার, ডেল্টা স্কোয়ার বা ডেল্টা জেড স্কোয়ার। তারপর তোমার তাহলে যেহেতু 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস, এখানে পটেনশিয়ালটাও 3D হবে। জিনিসটা এরকম, আমি যে প্রমাণটা করেছি সেটাতে কিন্তু ওয়াই এবং জেড এক্সিস কে নেগলেক্ট করছি, ওরা শুধু 1D অ্যানালাইসিস করে ওই যে তোমাদের আইডি এবং আইডির ইকুয়েশন লিনিয়ার রিজিয়নে এবং স্যাচুরেশন রিজিয়নে বের করে দিয়েছি, তোমাদেরকে পড়তে বলছি টু মেক ইউর লাইফ সিম্পলার। কিন্তু এই জিনিসটার এই স্লাইডটা এখানে ইনক্লুড করার উদ্দেশ্য হলো টু গিভ ইউ দ্য ব্রড আইডিয়া যে রিয়েল ওয়ার্ল্ড কিন্তু এর চেয়ে অনেক কমপ্লিকেটেড। মানে তুমি এটা পড়ে নিয়ে পাস করে নিয়ে জব পাবে, এনিবডি হু ইজ ইন দ্য রিসার্চ লাইন, তাকে যখন ডিভাইস অ্যানালাইসিস করতে হবে, হি অর শি হ্যাজ টু ডু এ 3D অ্যানালাইসিস। তোমাকে কি আমি বুঝাতে পেরেছি? জি স্যার। সেই আইডিয়াটা পাওয়ার জন্য স্লাইডটা দিয়েছি। এবং আরেকটা রিমাইন্ডার দিই, যখন আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সামথিং ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, এটাকে সলভ করা কিন্তু খুব সোজা। কিন্তু যখন আমার 3টা ডিফারেনশিয়াল অপারেটর থাকবে, তখন সলিউশন করতে গেলে কি ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করতে হয়, কেউ কি আমাকে ব্রিফ করতে পারবা? তোমরা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো কোনো কোর্সে? জি স্যার। জি স্যার। So you have to apply PDE বা partial differential equation। এই স্লাইডটা আমি ইনক্লুড করেছি, তুমি দেখবা এই স্লাইডের কোনো কিছু আমার এই পার্টিকুলার স্লাইডের কোনো কিছু আমার নোটে নেই, যেহেতু আমার ইন্টেনশন নাই এটাকে এক্সামে দেয়ার। দ্যাট ডাজন্ট মিন যে তোমার এই ব্রড আইডিয়াটা থাকবে না। বুঝাতে পেরেছি? জি স্যার। এখন পর্যন্ত যেটা পড়ালাম অলরেডি কিন্তু তোমাদের সব জানা জিনিসেরই আমি বর্ণনা করতেছি, এমন কোনো নিউ ওয়ে না, কিন্তু নতুন কোনো ওয়ে হতে পারে, বাট এগুলো কিন্তু তোমাদের 1 or 2 তে জানার কথা। আই ডোন্ট নো, ঠিক আছে? এখন আমি পরের স্লাইডটাতে চাই। এই যে লাভ সিগনাল ক্যারেক্টারিস্টিক তোমাদের পড়ে নিতে বলেছি, যেহেতু আমি কষ্ট করে প্রমাণটা ওখানে লিখেছি। ব্যান্ড ডায়াগ্রাম পড়ছো নাকি তোমরা বাই এনি চান্স 1 or 2 তে? এনি ওয়ান অফ ইউ? মানে কেউ জানো না ব্যান্ড ডায়াগ্রাম? তোমাদের ভিতরে কোনো উৎসাহী ব্যক্তি যারা কি ইলেকট্রনিক্স এ ইন্টারেস্টেড, তারা কি কেউ জানো হোয়াট ইজ ব্যান্ড ডায়াগ্রাম? এনিওয়ান? হ্যাঁ, ওকে, আমি একটু তাহলে বেস থেকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি পি টাইপ সিলিকন নিয়ে যদি চিন্তা করি, এই ধরনের কিছু কি কোথাও তোমরা দেখেছো যে পি টাইপ সিলিকনের এরকম 2টা ব্যান্ড থাকে, যার উপরে থাকে কন্ডাকশন ব্যান্ড, নিচে থাকে ব্যালেন্স ব্যান্ড, মাঝখানের রিজিয়নটাকে আমরা বলি ইন্ট্রিনসিক এনার্জি লেভেল। এবং পি টাইপ সিলিকনে আরেকটা এনার্জি লেভেল থাকবে, এই যে ইএফ, বাঁকা করে ফেললাম, হোয়াটএভার, এটাকে বলা হয় ফার্মি লেভেল। এটার সাথে কি তোমরা কেউ কোথাও বাই এনি চান্স ফ্যামিলিয়ার হয়েছে? নো স্যার। তাহলে এখন হও, আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। একটা ইন্ডিভিজুয়াল সিলিকন যখন 1 আর 0 ভেসে বেড়ায়, ওনার সিলিকন ইলেকট্রন কিন্তু 14টা। এই যে এগুলো তোমরা পার্সোনাল ইন্টারমিডিয়েটে 1s2 2s2 2p6 কি জানো? আচ্ছা সরি, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, একজন ইলেকট্রন যখন থাকেন উনি ওই যে 1s2 2s2 2p3 কি যেন করে ডিস্ট্রিবিউটেড থাকে, খুব সুন্দর। কিন্তু যখন 10-12টা ইলেকট্রন কাছাকাছি চলে আসে ধরো সিলিকনের ক্রিস্টালে, তখন একটা সিলিকনের আউটার শেল পাশের সিলিকনের আউটার শেলের সাথে ইন্টারেক্ট করে বাইরের শেলের 3টা পি অরবিটাল px py pz
এবং বাইরের শেলের এস অরবিটাল তারা সবাই হাইব্রিডাইজ করে নতুন অরবিটাল তৈরি করে, যাদেরকে বলা হয় sp3 হাইব্রিডাইজেশন। এবং যেহেতু 3টা p অরবিটাল এবং একটা s অরবিটাল মার্জ করে নতুন অরবিটাল তৈরি হচ্ছে, 4টা নতুন অরবিটাল তৈরি হয়। এই জ্ঞানটার সাথে তোমরা পরিচিত কিনা? জি স্যার। ইন্টারমিডিয়েটে পড়ছো তোমরা এটা, জি এবং তোমরা জানো যে অরবিটাল গুলোর ভিতরে অ্যাঙ্গেল হয় অ্যারাউন্ড 109.5 ডিগ্রি, মানে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। এম আই রাইট? ইয়েস স্যার। জি ঠিক স্যার। আছে, গুড। ওই কন্ডিশন সিলিকনের ইলেকট্রন গুলার ডিস্ট্রিবিউশন বা এনার্জি ডিস্ট্রিবিউশন যা হয় সেটা বাম পাশে এইমাত্র আঁকা হয়েছে। মানে ধরো উপরে একটা কন্ডাকশন ব্যান্ড, নিচে একটা ব্যালেন্স ব্যান্ড, এবং মাঝখানে ইন্ট্রিনসিক লেভেল, এবং এই যে মাঝখানেটা আমি অ্যারো আঁকছি এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। সিলিকনের ক্ষেত্রে এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। আমি মানে দশমিক রাখতে পারি নাই, হোয়াটএভার, বুঝা গেলেই করে 1.1 ইলেকট্রন। যে সমস্ত ম্যাটেরিয়ালে ধরো সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে অসংখ্য অ্যাটম পাশাপাশি যে sp3 হাইব্রিডাইজেশন হয়ে এনার্জি বিন্যস্ত হয়ে উপরে কন্ডাকশন ব্যান্ড, নিচে ব্যালেন্স ব্যান্ড এবং মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। এবং নর্মাল কন্ডিশনে ইলেকট্রন গুলা সব নিচের এই ব্যালেন্স ব্যান্ডের নিচে থাকে এবং উপরে এমটি থাকে, মানে এই উপরে কোনো ইলেকট্রন নর্মালি থাকে না। ঠিক আছে? যে সমস্ত ম্যাটেরিয়ালের মাঝখানে এখানে একটা গ্যাপ থাকে এবং এই গ্যাপটা যে সমস্ত ম্যাটেরিয়ালে অনেক বেশি, সেগুলোকে আমরা বলি ইনসুলেটর। যেমন সিলিকন ডাইঅক্সাইড, তার এই গ্যাপটা বোধহয় 10 ইলেকট্রন ভোল্টের মতো। যে সমস্ত ম্যাটেরিয়ালে এটা 1 থেকে 5-এর ভিতরে থাকে সেগুলোকে আমরা বলি সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? আর যে সমস্ত ম্যাটেরিয়ালে এটা একদম জিরো, মানে মার্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলি কন্ডাক্টর। মানে আমি যদি এখন তোমাকে বলি তুমি আয়রনের ব্যান্ড ডায়াগ্রাম আঁকো, তুমি কোনো ইসি পাবা না, সবগুলো মার্জ করে একটা কন্টিনিউয়াস এনার্জি লেভেল। এখন পর্যন্ত যা বলেছি তাকে তোমরা বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এন টাইপ, জি স্যার। এন টাইপ সিলিকনের ঠিক ভাইস ভার্সা, মানে তোমার এখানে থাকবে। আচ্ছা, এটা বুঝতে না পারার কোনো কারণ নেই। আমার হঠাৎ করে মনে পড়লো ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তোমরা নতুন, এই যে আমাদের যে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন শিক্ষা মন্ত্রণালয়, নতুন শিক্ষা ব্যবস্থার স্টুডেন্ট না তোমরা? এবং এই শিক্ষা ব্যবস্থার ইন্টারমিডিয়েটের বইয়ে কিন্তু আমি ব্যান্ড ডায়াগ্রাম দেখেছি। এম আই রাইট? জি স্যার। Yes, sir. তাহলে পারো না কেন? তা হা হয়ে যাচ্ছে কেন? তোমাদের রেসপন্স শুনে মনে হচ্ছে জীবনে এই প্রথম দেখতেছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, ডান পাশে আমি এইমাত্র ব্যান্ড ডায়াগ্রাম আঁকলাম হচ্ছে এন টাইপ সিলিকনের, বাম পাশে আঁকলাম হলো পি টাইপ সিলিকনের। দ্য ডিস্টিংশন ইজ পি টাইপ সিলিকনের ফার্মি লেভেল, ইন্ট্রিনসিক লেভেল মানে ইআই তার নিচে থাকে, এন টাইপ সিলিকনের ফার্মি লেভেল ইআই এর উপরে থাকে। এভাবেই আমরা ফিজিক্স দিয়ে এন টাইপ এবং পি টাইপ সিলিকনের ডিস্টিংশন করতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? এবং এটাও তোমরা ইন্টারমিডিয়েট নলেজ থেকে জানো, ফার্মি লেভেল হচ্ছে গিয়ে রেফারেন্স এনার্জি লেভেল, যার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। আবার আমি যদি বলি দুটো এন টাইপ সিলিকন, একটা ডোপিং 10⁻19 আর একটা 10⁻18, তাহলে আমি বলবো 10⁻19 এর ফার্মি লেভেলটা আরো উপরে যায়। ধরো এটা হলো 10⁻19 এরটা, নিচেটা 10⁻18 এরটা, 10⁻17 আরো নিচে আসবে, 10 আর 0 যদি হয়ে যায় তাহলে মাঝখানে চলে আসবে। সিমিলারলি পি টাইপ সিলিকনের জন্য যার ডোপিং বেশি, ফার্মি লেভেল তত ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। যা বক করলাম বাবা, বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখন যখন একটা, এটা কিন্তু বাম পাশে যেটা আমি এঁকেছি একটা ইন্ডিভিজুয়াল পি টাইপ সিলিকন, ডান পাশে এঁকেছি একটা ইন্ডিভিজুয়াল এন টাইপ সিলিকন। কিন্তু যখন তুমি একটা পি টাইপ সিলিকন এবং এন টাইপ সিলিকনের স্যান্ডউইচ তৈরি করবে, ঝামেলাটা তখনই হয়। ধরো আমি আবার আঁকার চেষ্টা করি, যে আমি
এ পাশে একটা পি টাইপ সিলিকন আঁকলাম, যার এখানে কন্ডাকশন ব্যান্ড, উপরে ব্যালেন্স ব্যান্ড এবং এখানে ফার্মি লেভেল। ক্লিয়ার? ডান পাশে একটা আইসোলেটেড এন টাইপ সিলিকনের একই জিনিসগুলো আঁকলাম। আমি এটা উল্টা এঁকে ফেলেছি, ঠিক করে নিই। এই জায়গাটা আসলে হবে কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হবে ব্যালেন্স ব্যান্ড। এটা হবে ব্যালেন্স ব্যান্ড, এটা হবে কন্ডাকশন ব্যান্ড। সিমিলারলি এখানে এটা ব্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড এবং ফার্মি লেভেল এখানে। ঠিক আছে? যখন তুমি এই দুই ভদ্রলোককে এক করবা, মানে দে উইল প্রিপেয়ার এ স্যান্ডউইচ, তখন এনার্জি রিকোয়ারমেন্ট হলো তোমার ফার্মি লেভেল শুড বি এট দ্য সেম লাইন, কারণ সিস্টেমের এনার্জি হ্যাজ টু বি রিলিজ। তাহলে যেটা তাহলে দাঁড়ালো, তোমার এন টাইপের সিলিকনের কন্ডাকশন ব্যান্ড কিন্তু এখানে থাকতে হবে। ঠিক আছে? এবং ব্যালেন্স ব্যান্ডটা অনেক নিচে। কিন্তু তুমি যদি পি টাইপ সিলিকন চিন্তা করো, তার ক্ষেত্রে কিন্তু উল্টা, তোমার ব্যালেন্স ব্যান্ডটা এখানে, মানে ফার্মি লেভেলের কাছে, কন্ডাকশন ব্যান্ডটা অনেক উপর। এখন যেহেতু দুইটা তুমি মার্জ করে দিলে, দেখো এই বাম পাশে যেটা এঁকেছি আমি কিন্তু পি টাইপ সিলিকন এঁকেছি, ডান পাশে এঁকেছি এন টাইপ সিলিকন। ঠিক আছে? এবং সিস্টেম রিকোয়ারমেন্ট হলো এই যে মাঝখানে যে জাংশনটা তৈরি হলো, তারপরে এই দুইটা কন্ডাকশন ব্যান্ড মার্জ করতে হবে। সিমিলারলি ইনাকেও মার্জ করতে হবে। এম আই ক্লিয়ার? আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? জি স্যার। এটাকেই ব্যান্ড ডায়াগ্রাম বলা হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করো, তুমি কিন্তু এখন একটা ডায়োডের ব্যান্ড ডায়াগ্রাম এঁকেছো, তখন ডায়োডে কোনো ভোল্টেজ দাও না। আরো কিছু জ্ঞান পেতে হবে, সেটা হলো লেটস সে তোমরা, আমি এটা ভিডিও করছি কিন্তু এই উদ্দেশ্যে যে আজকে অনেক কথা বলতেছি, তো ভিডিওটা দেখলে পরে মনে পড়বে। ধরো আমি এখন এখানে এটাকে গ্রাউন্ড করে দিলাম এবং এন সাইডটাকে ভোল্টেজ দেওয়া শুরু করলাম। ভোল্টেজ দিলে আবার এই ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়। ধরো আমি এন সাইডে প্লাস ভোল্টেজ দিলাম, তাহলে কি হবে? তাহলে জিনিসটা ব্যান্ড ডায়াগ্রামের মানে ডিস্ট্রিবিউশনের চেঞ্জ যেটা হয় সেটা হলো, লেটস লাইফ উইল বি মাচ মোর ইজিয়ার when I get my ট্যাব। ঠিক আছে? ধরো তোমার ব্যান্ড ডায়াগ্রামটা এরকম ছিল, এই ডান পাশে ছিল পি এবং হ্যালো, আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেলাম না? জি স্যার, মিউট হয়ে গেছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। যেটা বলছিলাম যে এই পাশে এন টাইপের, এই পাশে পি টাইপের রিজন, এই ডান পাশে এন টাইপের রিজন, এবং ফার্মি লেভেলটা এখানে ছিল। ঠিক আছে? তো তুমি যদি এই ভদ্রলোককে গ্রাউন্ড করো, দ্যাট ডাজ মিন যে ফার্মি লেভেল ইজ গ্রাউন্ডেড, আর ডান পাশে ধরো তুমি প্লাস ভোল্টেজ দিচ্ছ, তাহলে পরিণতিটা কি হবে সেটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছিল যে তোমার এই পাশে ব্যান্ড ডায়াগ্রামটা এরকম ছিল। ঠিক আছে? এবং তোমার ফার্মি লেভেলটা এখানে ছিল, এটাকে বলা হয় ইএফ পি সাইডে। যখন প্লাস ভোল্টেজ দেয়া হয় তখন এনার্জি ডিস্ট্রিবিউশন এরকম, এই লেভেলগুলো নিচে চলে আসে। আই মিন এখন দেখবা তোমার এন টাইপের ফার্মি লেভেলটা নিচে চলে আসবে প্লাস ভোল্টেজে। তার মানে যেটা হলো যে দুইটা ফার্মি লেভেল এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই একটা, এটাকে আমরা বলি এন টাইপের ফার্মি লেভেল, এটা পি সাইডের ফার্মি লেভেল। যেহেতু প্লাস ভোল্টেজ দিয়েছি, ধরো আমি দিলাম এন সাইডটার বিএন ইকুয়াল টু 2 ভোল্ট, তাহলে যেটা হবে এই যে এন সাইডের ইএফএনটা নিচে নেমে এসেছে, সেটা এক্স্যাক্টলি এখান থেকে নিচে 2 ভোল্ট নেমে এসেছে, যার ফলাফল হলো এই ব্যান্ডটা আরো বেশি মানে বক্র হয়েছে আগের তুলনায়। আমি যেটা বলতে চাচ্ছি এটাকে এখন বুঝাতে পেরেছি? মানে যখন তুমি দুই পাশে একটা স্যান্ডউইচ করলা পিএন জাংশনকে, বাট কোনো ভোল্টেজ দেও নাই, বোথ অফ দেম আর গ্রাউন্ডেড,
তারা একই লেভেলে। যেই না তুমি এই পাশটাকে গ্রাউন্ড করে, পি সাইডটাকে গ্রাউন্ড করে এই ভদ্রলোককে প্লাস ভোল্টেজ দিলা, প্লাস ভোল্টেজ দিলে নিয়ম কনভেনশন হলো এটা নিচে চলে আসে। দেখা গেল ফার্মি লেভেল যতটুকু ভোল্টেজ দিলা তত ভোল্টেজ নিচে চলে আসলো, 2 ভোল্ট নিচে চলে আসে, যার ফলে ব্যান্ডটা আরো বেশি বাঁকা হলো। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? জি স্যার। ফলো করতে পারছো? জি আর যদি উল্টা ভোল্টেজ দিতাম, এন সাইডে যদি নেগেটিভ দিতাম, স্যার। তাহলে এই ভদ্রলোক কিন্তু উপরে উঠে যেত। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে উপরে উঠে গেলে কিরকম হয় একটু চিন্তা করি। সেটা হলো, খেয়াল করো, এটা তুমি কেটে ফেলবো। আমি এন সাইডে কিন্তু এখন প্লাস দিয়েছি পিএন জাংশনের। পিএন জাংশনের এন সাইডে প্লাস দেওয়ার মানে হলো কিন্তু রিভার্স বায়াস করা। ক্লিয়ার? মাথায় ঢুকছে? জি স্যার। আচ্ছা, এন সাইডে কিন্তু প্লাস দিয়েছে, সো ইট ইজ রিভার্স বায়াস। তখন খেয়াল করো যে এই কন্ডাকশন ব্যান্ড, এই যে এই পাশে যেটা আমি আঁকছি, ইসি ইজ দ্য মেইন ডিটারমিনিস্টিক ফ্যাক্টর যে আসলে ডিফাইন করবে যে ইলেকট্রন যাবে কিনা, মানে ইলেকট্রন নড়াচড়া করবে কিনা। ধরো তুমি এখন ভাবতেছো এই সাইড থেকে ইলেকট্রন এই দিকে যাওয়া দরকার, কিন্তু তাকে যাইতে গেলে তো এই করতে হবে। ক্লিয়ার? মানে নিচের এনার্জি থেকে উপরের এনার্জিতে যেতে হবে। তুমি যখন সিঁড়ি ভাঙো অ্যাজ এ হিউম্যান বিং, 6 তলা সিঁড়িতে উঠলে কিন্তু হাঁপাতে হয়। সিমিলারলি একজন ইলেকট্রন ভদ্রলোককে এখান থেকে যদি এই সিঁড়িকে ডিঙিয়ে এই পাশে যেতে হয়, উনি কিন্তু সহজে এটা করতে পারবেন না। ক্লিয়ার? তার মানে এন সাইডে প্লাস চার্জ দিলে যেহেতু ব্যারিয়ার বেড়ে যাচ্ছে, এই জন্য কোনো কারেন্ট যাচ্ছে না। এভাবেও অনেক সময় এক্সপ্লেইন করা হয়, এটাকে বলা রিভার্স বায়াস। আর তুমি যদি এন সাইডে মাইনাস দাও তাহলে কি হয় একটু চিন্তা করি। লেটস সে তোমার ব্যান্ড ডায়াগ্রামটা এরকম ছিল। তোমরা কি বোর্ড হচ্ছে নাকি জানি না, টপিকটা একটু শেষ করতে চাচ্ছি, সার্টেন ইস্যুস। ঠিক আছে, আমি আবার আঁকছি আগের জিনিসটাই, মানে এক সাইডে পি আর এক সাইডে এন। যেমন এখন ডান পাশে এনটা, বাম পাশে পিটা। ক্লিয়ার? ফার্মি লেভেলটা সেম লেভেল, একটু আগেও কিন্তু এটা ছিল। এখন আমি চাচ্ছি এন সাইডে মাইনাস ভোল্টেজ দিতে। আমি আগেই বলেছি মাইনাস ভোল্টেজ দিলে উপরে উঠে যাবেন। ইনি যেহেতু গাড়ে মানে ধরো গ্রাউন্ডেড, এই পাশে তুমি দিয়েছো -2 ভোল্ট, দ্যাট ডাজ মিন দ্যাট ইনি আগের পজিশনেই থাকবেন। বাম পাশেটা ওনাকে আমি ইএফ বললাম, এবং কন্ডাকশন ব্যান্ডটা এখন, ব্যালেন্স ব্যান্ডটা এখন এখানে, কন্ডাকশন ব্যান্ডটা উপরে। কিন্তু প্রবলেমটা হলো এখন যেহেতু তুমি মাইনাস ভোল্ট দিচ্ছ, এই যে ইএফ অফ দ্য রাইট সাইড দ্যাট উইল গো আপ। ধরো এখানে ইএফটা চলে গেল। ঠিক আছে, তাহলে তোমার দেখবা যে এখন কিন্তু ব্যান্ড ডায়াগ্রামটা এরকম হচ্ছে অনেকটা। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? এই সাইডটা পি, এই সাইডটা এন, এবং এই যে মাইনাস দেওয়াতে জিনিসটা ডান পাশের ফার্মি লেভেল বাম পাশের চাইতে 2 ভোল্ট উপরের দিকে রাইজ আপ হয়েছে। ফলাফল হলো তোমার এই জায়গাটায় যে একটা ব্যারিয়ার রেট ছিল সেটা কিন্তু এখন দেখো কমে আসছে। আমি কি রাফলি খুব বিশ্রী হয়েও বুঝাতে পেরেছি? মানে এই পাহাড়টার এখান থেকে এই পর্যন্ত উচ্চতা যদি 2 মিটার হয়, আমি বলবো এটার এখান থেকে উচ্চতা 0.2 মিটার, অনেক কমে গেছে। বুঝাতে পেরেছি? তার মানে এখন একজন ইলেকট্রনের পক্ষে এই একতলা থেকে দোতলায় যাওয়াটা খুব সোজা। ঠিক আছে, তার মানে এন সাইডে নেগেটিভ ভোল্টেজ দিলে যেহেতু ব্যারিয়ার হেইট কমে যায়, সো ইলেকট্রন ফ্লো বিকামস পসিবল অ্যান্ড ইট স্টার্টস কন্ডাক্টিং। তো অনেক সময় ফিজিক্যাল ফিজিক্সটাকে এইভাবে আমরা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করি। আমি কি ব্যান্ড ডায়াগ্রামের ব্যাকগ্রাউন্ড কিছুটা তোমাদের দিতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। So let's think about MOSFET.
আমি আবার স্লাইডে যাই। মসফেটের ভালো করে দেখো, এই যে কালো যেখানে আমার কার্সারটা, সেটা কিন্তু গেট। কার্সারটা কি দেখা যাচ্ছে? এই জায়গাটা এখন গেট। ক্যান ইউ লোকেট মাই কার্সার? Yes. জি স্যার। তারপরে হ্যাশ রিজিয়ন ইজ অক্সাইড। দেন ইউ হ্যাভ ডিপ্লেশন রিজিয়ন। কেন ডিপ্লেশন রিজিয়ন বলা হচ্ছে, কোনো ইনভার্সন বলা হচ্ছে না, কারণ তুমি অ্যাপ্লাই করেছো গেটে থ্রেশহোল্ড ভোল্টেজের কম। গেটে প্লাস ভোল্টেজ দিলেই এখানে ইলেকট্রন এসে হোল কমানো শুরু করবে, সো এরিয়া উইল স্টার্ট বিকাম ডিপ্লেটিং। কিন্তু যখন তুমি থ্রেশহোল্ড ভোল্টেজের কম থাকবে, তখনও এটা সমস্ত হোলগুলোকে ভ্যানিশ করে উল্টা ক্যারিয়ার ইন্ডিউস করে না। যখন থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি দিবা, তখন এখানে উল্টা ক্যারিয়ার ইন্ডিউস হবে। এতটুকু কি ক্লিয়ার? Anyone of you? একটু আগেই তো বলে আসলাম যে গেটে আমি 4টা প্লাস দিলাম, সেই 4টা প্লাস চ্যানেলে 4টা ইলেকট্রন ইন্ডিউস করলো। এখন যদি আমি যেভাবে আসলে বুঝিয়েছিলাম যে গেটে আমি 20টা প্লাস চার্জ দিলাম, চ্যানেলে 20টা ইলেকট্রন তৈরি হলো, তোমার অরিজিনালি চ্যানেলে 10টা হোল ছিল। এখন 20টা ইলেকট্রন ইন্ডিউস করতে যে ভোল্টেজ দেয়া হলো, সেই ভোল্টেজটা কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজের অনেক বেশি, কারণ 20টা ইলেকট্রন 10টা হোলকে কিল করে 10টা নেট ইলেকট্রন হিসাবে সারফেস থেকে যাবে। যেহেতু হোল থাকার কথা ছিল পি টাইপ রিজিয়নে, বাট ইউ আর এন্ডিং আপ উইথ অপোজিট ক্যারিয়ার, এই জন্য এটাকে ইনভার্সন লেয়ার বলা হচ্ছে। আর যদি ভোল্টেজ এই লেভেলের হয় যে এখানে 10টা ইলেকট্রন ইন্ডিউস হলো, তাহলে 10টা ইলেকট্রন 10টা হোল মার্জ করে এখানে একটা ভয়েড তৈরি হলো, সেটাকে ডিপ্লেশন রিজিয়ন বলেছে। সেই ভোল্টেজটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়, যেটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট করে আরো ফার্দার প্রোগ্রেস করে এখানে ইনভার্টেড করে দিতে পারবে। এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন কথা হচ্ছে মসফেটের আমি এই যে এখন বি ফিগারটা দেখছি, সেটা কিভাবে আসলো সেটা একটু পাওয়ার মানে পেইন্টে বলে আজকে শেষ করে দিই, কারণ আমার কাছে মনে হচ্ছে খেই হারায় ফেলতেছে। এম আই রাইট? আমি জানি না, নাকি তোমাদের এখনো স্টিল ধৈর্য আছে? ধরো এটা গেট এবং এটা চ্যানেল, এটা সিলিকন চ্যানেল, এটা আঁকতেই পারছি না, হাওয়েভার এটা দিয়ে আঁকি। এটাকে বলছি সিলিকন চ্যানেল এবং এটাকে বলতেছি পি টাইপ। ঠিক আছে? আমার ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। এখন আমি একটা ডিরেকশনে চিন্তা করব যে আমি যদি এই দিক থেকে, এই গেট থেকে এই দিকে যদি যাই, তাহলে আসলে কি কি ম্যাটেরিয়াল আছে? দেখো তো, এখানে একটা মেটাল আছে, ঠিক আছে? ঠিক মাঝখানে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড আছে, তারপরে এখানে লাস্টে সিলিকন আছে। তার মানে ইউ হ্যাভ মেটাল, ইউ হ্যাভ সিলিকন ডাইঅক্সাইড, দেন ইউ হ্যাভ পি টাইপ সিলিকন। এটা কিন্তু পি টাইপ সিলিকন, যেহেতু আমি এন মসফেট নিয়ে চিন্তা করছি। ক্লিয়ার হলো? মানে আমি এই ডিরেকশনে চিন্তা করছি, আমার এই লেফট থেকে রাইটে যাওয়ার সময়। যখন এই মেটাল গেট, মাঝখানের অক্সাইড এবং এই ভদ্রলোক, ওনারা যখন একটু আলাদা আলাদা থাকেন, তখন বেসিক্যালি তাদের, আমি যেটা দেখাতে চাচ্ছি, তাদের ব্যান্ড ডায়াগ্রামটা কেমন হয় যখন আলাদা, এখনো মার্চ করে নাই। ধরো আমি বলবো মেটাল, মেটালে কিন্তু আমি বলেছিলাম কোনো কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড থাকে না, তারা কিন্তু মার্জ থাকে। ঠিক আছে? তো তাদেরটা আঁকলে শুধু তুমি ফার্মি লেভেলই আঁকতে পারবা। ধরো আমি বললাম এটা মেটাল ফার্মি লেভেল, ঠিক আছে? সিলিকন ডাইঅক্সাইড কিন্তু আমি বলেছি এটা ইনসুলেটর,
সেটার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ অনেক বেশি হয়, ঠিক আছে? যার ফলে সিলিকনের ক্ষেত্রে আমি বলবো এই জায়গায় থাকবে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড অনেক নিচে, ধরো এই স্পেসে জায়গাই নেই। আর যদি পি টাইপ সিলিকন চিন্তা করি তাহলে আমি বলবো পি টাইপ সিলিকনের এখানে থাকবে কন্ডাকশন ব্যান্ড, এইদিকে সামহার থাকবে ব্যালেন্স ব্যান্ড এবং ফার্মি লেভেলটা থাকবে এখানে, ঠিক আছে? এখন যখন তুমি এই ভদ্রলোক এবং এই ভদ্রলোককে মার্চ করে ফেলবা, এই ফার্মি লেভেল এবং এই ফার্মি লেভেল একই লাইনে থাকতে হবে। দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সিস্টেম, কারণ সিস্টেমে তো এনার্জি একই লেভেলে হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? সবার মাথায় ঢুকছে? জি স্যার। তাহলে ওনারা দেখতে কেমন হবেন সেটা এখন আঁকার একটু চেষ্টা করি। ধরো আমি সবগুলো ফার্মি লেভেলকে এক লেভেলে এঁকে ফেললাম, এটা হলো সবার এনার্জি ইকুইলিব্রিয়ামে আসার পরে, এবং পজিশনটা ছিল আগে যেখানে মেটালের ফার্মি লেভেলটা ছিল সেই জায়গায়। এম আই রাইট? এটা কিন্তু আমি EFM দিয়ে লিখেছিলাম। এবং তুমি জানো এটা একটা পি টাইপের সিলিকন, তো তোমার ব্যালেন্স ব্যান্ড হবে এখানে, কন্ডাকশন ব্যান্ড হবে এখানে, এবং তোমার এখানে কিন্তু একটা অক্সাইডের ছিল, ডায়াগ্রাম ছিল, যেটা ছিল এখন এটা এরকম ভাবে বাঁকা হবে এবং এই ভদ্রলোক এরকম ভাবে বাঁকা হয়ে যাবে, যেহেতু তাদেরকে ম্যাচ করতে হবে এনার্জি লেভেলের সাথে। আমি কি বুঝাতে পেরেছি? মানে আগে তো তুমি দেখো, একটু আগের ছবিটা খেয়াল করো, তোমরা যখন ভিডিও দেখবা এই EF কে আমি কিন্তু নিচে রেখেছিলাম। EF যখন উপরে উঠে যাচ্ছে এই বাম পাশে গ্রাউন্ড লেভেলের সাথে নিজেকে অ্যারেঞ্জ করার জন্য, এখানে তো একটা ডিপ্রেশন তৈরি হবে, যার ফলে এটা বাঁকা হয়ে যাবে। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বলেছিলাম পি টাইপ সিলিকনে, এটা যদি পি টাইপ সিলিকন হয় ফার্মি লেভেলটা ব্যালেন্স ব্যান্ডের খুব কাছাকাছি থাকে, যত বেশি পি তত কাছাকাছি। ক্লিয়ার? এটা কিন্তু একটু আগেই বলেছি যখন আমি ইন্ডিভিজুয়াল পি এবং এন টাইপ কি বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে আমি যদি বলি পি টাইপের ডোপিংটা ছিল 10⁻18, তাহলে ফার্মি লেভেল এখানে ছিল 10⁻19, ফার্মি লেভেল এখানে আসবে 10⁻20 তে আরো কাছে চলে আসবে, বলেছিলাম না? বা না, জোরে বলো। জি স্যার। জি স্যার। তাহলে এখন এই যে ডান পাশের এই যে আমি একটা সার্কেল আঁকছি, এই যে টোটাল পি টাইপ সিলিকনটা সবেরই কি সেম? আমি বলবো এই ট্রানজিশনের ডান দিকে তুমি যে পি টাইপের রিজিয়ন দিয়ে তৈরি করেছিলে এটা সেরকম, এই যে এখানে সিলিকন ডাইঅক্সাইড এবং এই যে ট্রানজিশন লেয়ারটা, এই যে এটা কিন্তু ইন্টারফেস, এটা সিলিকন ডাইঅক্সাইড, এখানে সিলিকন শুরু হয়েছে। শুরুর জায়গাতে খেয়াল করো ফার্মি লেভেলের পজিশন ব্যালেন্স ব্যান্ড থেকে কিন্তু অনেক উপরে উঠে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে এই জায়গাটায় কিন্তু ভদ্রলোক যতটুকু শক্তিশালী পি ছিলেন তত শক্তিশালী পি এখন আর নেই, মানে ইট ইজ ডিপ্লেটিং। তুমি যখন, তার মানে যেটা দাঁড়ালো যে অটোমেটিক্যালি তুমি যখন একটা মেটাল, একটা অক্সাইড এবং সিলিকনকে স্যান্ডউইচ করে দাও, সারফেসে অটোমেটিক্যালি কিছুটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়। আমি কি এটা বুঝাতে পেরেছি এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আবার আরেকটা কাজ যদি করি, ধরো এখন আমি গেটে পজিটিভ ভোল্টেজ দিব, গেটে পজিটিভ কি অন্যভাবে বলতে পারি আমি, যেটা গেটে পজিটিভ না, আমি দিব গেটে 0, ডান পাশে নেগেটিভ। একই কথা হয় না? গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়া আর ডান পাশে নেগেটিভ ভোল্টেজ দেওয়া জিনিসটা সেম হয় না? এটা গেট। বাম পাশে পজিটিভ ভোল্টেজ দেওয়া, ডান পাশে 0 দেওয়া, এভাবে বলতে পারি, উল্টা ভাবে বলবো
বাম পাশে 0 দিলাম, ডান পাশে নেগেটিভ ভোল্টেজ দিলাম, তাহলে একই জিনিস হলো তো। জি স্যার। একটু আগে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে ডান পাশে নেগেটিভ ভোল্টেজ দিলে এই ফার্মি লেভেল উপরে উঠে যায়, বলেছিলাম না? জি স্যার। ফার্মি লেভেল যদি উপরে উঠে যাওয়া শুরু করে তাহলে এই বক্রতাটা আরো বেড়ে যাবে না? জি স্যার। এটি বেশি বক্র অবস্থায় দেখি। এখন আমি এটাকে কেটে দিলাম। এখন কিন্তু দুইটা ফার্মি লেভেল ডিফারেন্ট। ইউ হ্যাভ মেটাল ফার্মি লেভেল হেয়ার। এখন তুমি ধরো গেটে এখন 1 ভোল্ট দিলা, এই ভদ্রলোক চলে গেছেন এখানে। এটা হলো তোমার সিলিকনের ফার্মি লেভেল, এটা হলো তোমার মেটালের ফার্মি লেভেল, এবং যেহেতু এটা সিলিকনের ফার্মি লেভেল, আমার বাল্বকে তো কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ডটা এখানে হতে হবে এবং কন্ডাকশন ব্যান্ডটা অ্যাজ ইউজুয়াল এখানে হতে হবে। আর তুমি যে ভোল্টেজটা দিলা, আমি এখন এটাকে এইভাবে লিখবো যে এখন গেটে তুমি ভোল্টেজ দিয়েছো ইকুইভ্যালেন্ট টু 1 ভোল্ট, মানে গেট কিন্তু এটা এই যে বাম পাশে, ঠিক আছে? মানে গেটে প্লাস ভোল্টেজ দেওয়ার মানে হলো কিন্তু ডান পাশে নেগেটিভ ভোল্টেজ দেয়, এই জন্য এটা উপরে উঠে গেল। কতটুকু উপরে উঠলো? 1 ভোল্ট উপরে। তাহলে ইন্টারফেসের ব্যাপারটা দাঁড়ালো আরো বেশি বক্রতা, আই মিন এটা অনেক নিচ থেকে উপরে উঠে গেছে, মানে এই যে বক্রতার লেভেলটা এখানে ছিল সেটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? ফার্মি লেভেল কিন্তু এখন এখানে খেয়াল করো, আমি ফার্মি লেভেলটা এদিকে এক্সটেন্ড করলাম। ফার্মি লেভেল যখন ব্যালেন্স ব্যান্ডের উপরে থাকে তখন তাকে বলি পি টাইপ ম্যাটেরিয়াল। তুমি খেয়াল করো, এখন যে জায়গায় একটা স্লাইস আঁকলাম এটা পি। তোমরা এটা একবারই খেয়াল করো, কারণ ফিগারটা তো নষ্ট হয়ে যাবে। এখন ফলো করতে পারতেছো? এই যে দাগ যে আঁকলাম এই রিজিয়নটা পি, জি স্যার। ইএফ ইভির উপরে, এটাও কিন্তু পি। ইএফ ইভির উপরে এটাও পি, কিন্তু একটু কম পি, কারণ ইএফ ইভির ডিস্টেন্সটা বেড়ে গিয়েছে। এখানেও কিন্তু পি, আরো কম পি, কারণ ইএফ ইভির ডিস্টেন্স আরো বেড়ে গিয়েছে। ঠিক এই জায়গাটাতে কিন্তু ইএফ ইভির ভিতরে ডিস্টেন্সটা একদম 0, তার মানে এটা কিন্তু এখন আর পি টাইপ নেই। আমি কি বুঝাতে পেরেছি? এখানে এসে এই যে দেখো ই সিটা নিচে চলে আসছে, ক্লিয়ার? এবং ই এফটা ই সির উপরে উঠে গেছে, মানে কন্ডাকশন ব্যান্ডের উপরে ইএফ চলে যাওয়ার মানে কি? তোমার এন টাইপ রিজিয়ন মনে আছে? এই যে এখানে কন্ডাকশন ব্যান্ড, এখানে ব্যালেন্স ব্যান্ড, বারবার বলতেছিলাম ইএফটা এটার কাছাকাছি যখন পি টাইপ, ইএফটা এটার কাছাকাছি যখন এন টাইপ। এটা কি মনে পড়েছে? মানে ইএফ যখন ইসির কাছাকাছি যাবে তখন সেটা এন টাইপ হয়ে যায়। আমার সারফেসের এই টাইনি রিজিয়নে শুধু কাছাকাছি না, একদম নিচে চলে আসছে, মানে ভয়ঙ্কর ভাবে সে এন টাইপ। যে ভোল্টেজে এই বক্রতা বেড়ে এই জায়গাটাতে ভয়ঙ্কর ভাবে এন টাইপ সিচুয়েশন হয় সেটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে। এখন পর্যন্ত যা বক করলাম কিছুটা কি তোমাদের মাথায় ঢুকেছে? জি স্যার। জি স্যার। এই স্লাইডটাতে এটাই বর্ণনা করা হয়েছে, এবং তুমি যখন আমার এই নোটটাতে যাবা এগুলা তুমি দেখতে পাবা। ক্লিয়ার? জি স্যার। আজকে এই পর্যন্তই থেমে যায়। আমার আসলে ইচ্ছা ছিল, এটা কত স্লাইড পর্যন্ত গেলাম? মাত্র 13, আরো 6টা স্লাইড ছিল, বাট সামহাউ আই গট মাইসেলফ প্রচন্ড টায়ার্ড। ক্লিয়ার? তোমরা একটু কাইন্ডলি নোট গুলা দেখবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারো কি করে কিছু বলার আছে? না স্যার। একটু কি হতভম্ব? জি স্যার। দেখো একটু এক্সপ্লেইন করবো। আমি প্রেজেন্টেশন বোর্ড থেকে একটু সরে যাই। হতভম্বতার কারণটা কি? টু মাচ ডিফিকাল্ট ফিলিং হচ্ছে? জি স্যার। প্রথম টপিকটা এত কষ্ট করে টাইপ করে দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু একটাই, আমি কিন্তু আর কোনো চ্যাপ্টারে এইগুলো টাইপ করে দিব না।
তুমি কি বুঝতে পেরেছো কেন দিয়েছি? জি স্যার। Because I know that it will feel difficult. তো তোমাদের আজকে কাজ হবে যতটুকু গল্প করলাম ভিডিওটা বারবার দেখা এবং আমার এই নোটটা বারবার পড়া। গুগলে মস ক্যাপাসিটর ব্যান্ড ডায়াগ্রাম বলে একটা জিনিস পাওয়া যায়, সেটা সার্চ করে পড়ার চেষ্টা করা। আর আমি এখনো রেডি করে উঠতে পারি নাই, আরেকটা নোট আপলোড করব যেটা কিন্তু বেসিক্যালি শুধু হবে ব্যান্ড ডায়াগ্রামের উপর। মানে আই মিন এই যে এখানে যে ব্যান্ড ডায়াগ্রামটা এখানে ধুম করে শুরু হয়ে গেল, এটারও ডিটেইল এক্সপ্লেনেশন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। শুধু সিরিয়াসলি তাহলে পড়াশোনা শুরু করো। কারো কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকলে করতে পারো আমার, এনি ওয়ান অফ ইউ। স্যার এখানে বুঝতে গেলে যদি কোনো একটা বিষয়ে প্রবলেম হয় তাহলে তো গুগল ক্লাসরুমে এটা জানাতে পারবো। অবভিয়াসলি তুমি তোমার পার্টিকুলার প্রবলেম গুগল ক্লাসরুমে টাইপ করে দিবা, আমি মেসেজে উত্তর দিব। তাও যদি সাফিসিয়েন্ট না হয় তোমাদের সবার সাথে ওই যে তোমরা এটাকে কি বলে অফিস আওয়ার দেয়া বলে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর গিভ অফিস আওয়ার। আসলে বেশি গল্প করার ফলে আমার এস্টিমেশনে ভুল হয়েছে। আমি দেখলাম আমি 6টা স্লাইড, আমি নিজে টায়ার্ড হয়ে গেছি, স্টিল যদিও টাইম আছে। তার একটা জিনিস তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমাদের আসলে কি কখনো ফ্রি টাইম আছে? তোমরা কখন ফ্রি, যখন এই ধরনের আওয়ার দেয়া যাবে? বা তোমাদের কি কারো আপত্তি আছে এই ধরনের আওয়ার যদি বাই এনি চান্স সন্ধ্যার পরে দেয়া হয়, মানে অ্যাজ ইউ আর ইন হোম? জি স্যার। স্যার সন্ধ্যার পরে ফ্রি আছি স্যার। এভরিওয়ান কি 5টার পরে ফ্রি? জি স্যার। জি স্যার। জি স্যার। লেটস প্রোগ্রেস। তোমার পড়াশোনাগুলা করো তোমরা। আমার যে মেকআপ ক্লাস, একটা ক্লাস কিন্তু মিস, মানে মেকআপ ক্লাস, তারপর ধরো অল কাইন্ডস অফ ডিসকাশন সব সন্ধ্যার পরে যাবে, ঠিক আছে? মানে সন্ধ্যার পরে ওকে স্যার। ওকে স্যার। আজকে এই পর্যন্ত শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি ভিডিওটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। স্যার একটা কথা ছিল স্যার। বলো স্যার। এই যে রেকর্ডটা যদি মানে একবারে না করে 2বারে করা যায় তাহলে কিন্তু ভালো হয় স্যার, নাহলে একবারে অনেক ঘন্টা হয়ে যায় স্যার। শোনো, আমি আজকে লেকচার কি 1 ঘন্টা দিলাম, এখানে একটা প্রবলেম আছে। আমি তো বলি বেসিক্যালি তোমাদের যা কন্টেন্ট হাই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে, সেটা আমার ইভেন্চুয়ালি টার্নড আউট 4 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এর ভিতরে প্রথমটা একটু ব্যাকগ্রাউন্ড বেশি, তো এটার সংখ্যাবুদ্ধ হয়েছে 19টা স্লাইড, বাকিগুলো সবই 10টা-11টা স্লাইড করে। এর ওয়ান অফ দ্য টার্গেট হলো এই যে ভিডিওটা হবে তার সাইজটা যাতে ছোট হয়। এই প্রথমটা একটু প্রবলেম হতে পারে, যেটা আজকে আমি একটু বেশি কথা বলে ফেলছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর কারো কোনো ফিডব্যাক আছে? অ্যাটেন্ডেন্স নিয়ে কোশ্চেন। অ্যাটেন্ডেন্স তো অটোমেটিক্যালি রেকর্ডেড হয়ে গেছে বলে এই সিস্টেমটা আজকে যারা ভিডিও ক্লাসরুমে এসেছে প্রত্যেকের নাম রেকর্ডেড হয়েছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দ্যাটস ইট। সেখান থেকে অ্যাটেন্ডেন্স আমি দেখবো। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু তোমরা এটা আমাকে ব্যাকগ্রাউন্ড দাও। তোমরা ল্যাব তো করবা, এটার পিস পাইসে কতটুকু ফ্যামিলি? পিস প্রাইস আমার ল্যাপটপে নাই স্যার। স্পাইসি করাই বা ডিএসসিএইচই করাই বা আমি মাল্টি সিমেই করাই, হোয়াট এভার দ্য সফটওয়্যার, আমি তো গুগল ড্রাইভে আপলোড দিব। এখন আমার প্রশ্ন, তোমরা পিস পাইস ফ্যামিলিয়ার কথা? জি স্যার। পিস গুলো ভালো হয়। আমি ম্যানুয়াল তৈরি করছি, আর তোমরা চাচ্ছ পিস পাইস তোমরা মোর ফ্যামিলিয়ার, সো ল্যাব
যেন পিস হয়, এই তো? जी सर জি স্যার। ওকে, जी सर আর কিছু বলনি আছে তোমাদের? আমি কিন্তু একটা মেসেজ তোমাদেরকে দিয়েছি যে 12 তারিখে যে উইকটা, এই উইক থেকে ফর্মাল ল্যাব শুরু হবে। আমি কাল পরশুর ভিতরে ম্যানুয়ালটা আপলোড করে দিব ল্যাব 1 এর, ঠিক আছে? जी सर তখন আবার ওই ল্যাব পিরিয়ডে এখানে তোমরা আগে কিছুটা প্র্যাকটিস করবা, ল্যাব পিরিয়ডে এসে এই ভিডিও ডেমনস্ট্রেশন তোমরা পিস পাইস রান করে আসলেই করতে পারছো কিনা। এখন কোন দুই র্যান্ডম সেটা আমি জানি না, বুঝাতে পেরেছি? এখন কোনো রেসপন্স নাই। জি স্যার। जी सर জি ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো বাই বাই। আল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। अस्सलाम वालेकुम सर। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।